রহস্য উপন্যাসের দ্বিতীয় পর্ব, যার লেখক ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, কলঙ্কিনী কঙ্কাবতী। তিমিরা ভিসার। ত্রিজামা রাত্রির অবসন্ন শেষ জাম কৃষ্ণসাগরের তীর দিয়ে অশ্বারূঢ় হয়ে চলেছে শশাঙ্ক প্রাসাদের দিকে। মাথার উপরে নভপ্রান্তে শুকতারাটা জেগে রয়েছে। শুকতারা নয়, ও যেন চন্দ্রারই সজাগ চক্ষু, চলেছে ওর সঙ্গে সঙ্গে। মৃদুমন্দ বাতাসে জাগরণ ক্লান্ত চক্ষু দুটি যেন ঘুমে জড়িয়ে আসতে চায়। অশ্বশালায় অশ্বটি বেঁধে রেখে বাইরের মহল অতিক্রম করে চলেছে শশাঙ্ক। হঠাৎ কানে এলো তানপুরা সহযোগে চাপা কণ্ঠে মিষ্ট মধুর সুরলাপ। জয় জয়ন্তীর আলাপ চলছে। থমকে দাঁড়ালো শশাঙ্ক। হঠাৎ মনে পড়ে গেল উস্তাদ দবির খাঁর কথা। এবারে এখানে আসা অবধি একবারও সে তার ঘরে যায়নি। সঙ্গীত প্রিয় পিতার মাহিনা করা উস্তাদ দবির খাঁ। শশাঙ্ক শুনেছিল তারই প্রপিতামহ রত্নেশ্বর রায় নাকি অযোধ্যা থেকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন উস্তাদ দবির খাঁ ও নর্তকী লক্ষ্মীবাইকে এবং এনে তুলেছিলেন তার আরাম কুটিরে। তারপর লক্ষ্মীবাইয়ের মৃত্যুর পর দবির খাঁ নাকি রায়বাড়িরই বহির্মহলের এক সম্পূর্ণ পৃথক অংশে এসে ওঠেন তার পিতার আমলে এবং সেই দিন থেকে এখানেই আছেন। আরও কিসব ইতিহাস নাকি আছে দবির খাঁ ও লক্ষ্মীবাই সম্পর্কে, কিন্তু সেসব শশাঙ্ক ভালো করে জানে না অদ্যাবধি, এবং জানবার কোনো কৌতূহল বা স্পৃহাও কখনো হয়নি তার। তাছাড়া অধ্যয়নের জন্য বারবার তাকে কৃষ্ণসাগরের বাইরে থাকতে হয়েছে, যাতে করে ওইসব জানবার অবকাশও তার আসেনি। তবে কানাঘুষায় শুনেছিল একটা কথা, পিতা এককালে ওর কাছে নাকি সঙ্গীত শিক্ষা করতেন। এখন অবশ্যই যৌবনের সেই একদা উগ্র সঙ্গীত স্পৃহা আর নেই রাজশেখরের। তবে দবির খাঁকে বিদায় দেননি, এখানেই থেকে গিয়েছেন তিনি। বৃদ্ধ হয়েছেন এখন দবির খাঁ, 70-এর কাছাকাছি প্রায় বয়স। সমস্ত মাথার কেশ পেকে সাদা হয়ে গিয়েছে, রীতিমতো গৌর গাত্রবর্ণ। হাতের পাতা ও নখাগ্র মেহেদি রাঙানো। পরিধানে সিল্কের পায়জামা ও জুব্বা। বহির্মহলের নিভৃত কক্ষে থাকেন দবির খাঁ। শশাঙ্ককে বড় ভালোবাসেন দবির খাঁ। পায়ে পায়ে এগিয়ে চলল শশাঙ্ক ওস্তাদের ঘরের দিকে। তানপুরায় মৃদু ঝঙ্কারের সঙ্গে চলছে রাগালাপ। ভেজানো দরজা ঠেলে ঘরের মধ্যে প্রবেশ করল শশাঙ্ক। মেঝেতে বসে তানপুরাটা বুকের কাছে চেপে ধরে কক্ষের মৃদু প্রদীপালোকে রাগালাপ করছেন দবির খাঁ। নিমিলিত ভাব সমাহিত দুটি চক্ষু। এক পাশে এসে বসল শশাঙ্ক। এই মুহূর্তে বড় ভালো লাগছে দবির খাঁর কণ্ঠে রাগালাপ। প্রায় আধ ঘন্টা পরে গান থামিয়ে চক্ষু মেলে তাকাতেই ওস্তাদজি সম্মুখে অদূরে উপবিষ্ট শশাঙ্ককে দেখে বলে উঠলেন, বেটা, কখন এসেছো? টের পাইনি তো। সঙ্গীতের সময় কি আপনার জ্ঞান থাকে ওস্তাদজি? মৃদু হাসলেন দবির খাঁ। ভালো তো বেটা। হ্যাঁ। তারপর একটু থেমে আবার বলে, আপনি কেমন আছেন ওস্তাদজি? আমার আর থাকা থাকি বেটা, কবরের উপর এক পা। এখন খোদা তাল্লার কাছে যেতে পারলেই হয়। আর একটা গান করুন ওস্তাদজি। দবির খাঁ তানপুরাটা আবার তুলে নিলেন। এবারে ধরলেন ভৈর গান। রাত্রির শেষ প্রহরটুকুও শেষ হয়ে আসে। পূর্বাকাশে রক্তিম ছাপ লাগে অত্যাচ্ছন্ন উষার। ঘুমে চোখের পাতা এতক্ষণ ভারী হয়ে আসছিল। সুরের স্পর্শে সে ঘুম যেন গেছে পালিয়ে। খোলা জানালা পথে প্রথম ভোরের প্রসন্ন আলোর ধারা কক্ষের মধ্যে এসে উঁকি দেয়। ওস্তাদজির কণ্ঠে সুরের রামধনু রচনা চলে। দিন দুই পরে
ঘুম ভাঙতেই শশাঙ্কর কানে আসে সানাইয়ের মধুর আলাপ। ভারী মিষ্টি লাগে সদ্য নিদ্রাভঙ্গের পর শিথিল অনুভূতির জাগরণ সুরের জাদু স্পর্শে। কাল অনেক রাত্রে চন্দ্রার কাছ থেকে বিদায় নিয়ে এসেছিল শশাঙ্ক শেখর, তাই উঠতে আজ বেলা হয়ে গেছে। মাধবী 2-3 বার ঘরে এসে এসে তার দাদাকে তখনও নিদ্রাভিভূত দেখে ফিরে গিয়েছে। সমস্ত শরীরে একটা আরামদায়ক আলসেমির শৈথিল্য। কি রাগ ওটা বাজছে সানাইয়ে, নিশ্চয়ই রামকেলি। চোখ বুজে শশাঙ্ক সানাই শুনতে থাকে। দাদা, ও দাদা। রে মাধব চোখ খুলে তাকালো। আয় বস। মাধবী এসে দাদার শয্যার উপরেই বসে পড়ে। একটা লাল চওড়া পাড় শাড়ি সে পড়েছে, তাতে লেগেছে হরিদ্রার সব ছোপ এখানে ওখানে। ও কি রে মাধু, কাপড়ে এত হলুদ লাগালি কি করে? ওটা তোমার গাত্র হরিদ্রার শুভ চিহ্ন দাদা। গাত্র হরিদ্রা? হ্যাঁ গো, আজ যে তোমার গাত্র হরিদ্রা। শুনছো না, নহবতে সানাই বসিয়েছেন মা। এ একেবারে ফুলসজ্জার রাত পর্যন্ত চলবে। বলে চুপ করে যায় শশাঙ্ক। গত কয়েকদিন সে একেবারে ভুলেই গিয়েছিল কথাটা। সে বিবাহে সম্মতি দিয়েছে, শুভ লগ্ন অত্যাসন্ন হয়ে এসেছে। তাহলে সত্যি সত্যি সে তাহলে বিবাহ করছে সেই নিশ্চিন্দপুর নাকি সেখানকারই বড় তরফের কোনো এক কন্যা স্বর্ণময়ীকে। হঠাৎ মনের মধ্যে কথাটা উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই যেন প্রভাতের সমস্ত প্রসন্নতার উপরে একটা বিরক্তির কালো মেঘ নেমে এলো। না, নিস্তার নেই তার, বিবাহ তাকে করতেই হবে। চল ওঠ তো দাদা, ঠাকুরমশাই বলেছেন বেলা 9:30টার মধ্যেই গাত্র হরিদ্রা দিতে হবে। শশাঙ্কের হাত টানাটানি শুরু করে দেয় মাধবী। হাতটা ছাড়িয়ে নিয়ে শশাঙ্ক বলে, তুই যা, আমি আসছি। দেখো বেশি দেরি করো না যেন, সবাই তোমার জন্য অপেক্ষা করছে নিচে। শয়নঘর থেকে বের হয়ে দালানে পা দিতেই শশাঙ্ক বুঝতে পারল সত্যি সত্যি জমিদার ভবনে আসন্ন উৎসবের যেন সাড়া পড়ে গিয়েছে। অথচ মাধবীর মুখে শোনার পূর্ব পর্যন্ত এদিকে তার নজর পড়েনি বা দৃষ্টি দেওয়ার ফুরসত হয়নি। নিচের দালানে এসে পা দিয়েই চারিদিক থেকে মেয়েদের দল তাকে ঘিরে ধরে। সারাটা দিন উৎসব ও হৈহল্লার মধ্যে দিয়েই কোথা দিয়ে যে কেমন করে অতিবাহিত হয়ে গেল শশাঙ্ক যেন ভালো করে বুঝতেও পারল না। দম দেওয়া একটা কলের পুতুলের মতোই গাত্র হরিদ্রার শুভ মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে নিজেকে ছেড়ে দেয় শশাঙ্ক। কেবল প্রতি মুহূর্তে মনে হতে থাকে, এই কোন মিথ্যার মধ্যে নিজেকে সে সমর্পণ করতে চলেছে। জমিদার বাড়ি দেউড়ির পেটা ঘড়িতে রাত্রি 11টা ঘোষিত হলো। উৎসব বাড়ি যেন ঝিমিয়ে পড়েছে এতক্ষণে। একটু আগে ক্লান্ত সানাই বেজে বেজে থেমে গিয়েছে। শশাঙ্ক চুপি চুপি পা টিপে টিপে নিজের শয়নকক্ষ থেকে বের হয়ে এলো। প্রতি রাত্রির মতো একটা অন্ধ আবেগে এগিয়ে চলল শশাঙ্ক তার দৈতার অভিসারে। বহির্মহল পার হতে গিয়ে হঠাৎ তার কানে এলো তানপুরা সহযোগে ওস্তাদজি সুরালাপ। এত বড় প্রাসাদে একক বিচ্ছিন্ন একটি সুর যেন আপন নিভৃতে আত্মসমাহিত। দবির খাঁ একটি মীরার ভজন গাইতেছেন। রাত্রি যেন স্তব্ধ নিভৃতে সুর নির্ঝরে অবগাহন করছে। পায়ে পায়ে এগিয়ে চলল শশাঙ্ক অশ্বশালার দিকে। অশ্বশালার এক প্রান্তে তেজি কালো ঘোড়াটি প্রভুর সাড়া পেয়ে মৃদু হেসাধ্বনি করল। অশ্বের মখমলের মতো মসৃণ গায়ে মৃদু দুটি চপেটাঘাত করে আদর জানালো শশাঙ্ক। তারপরে এক লাফে অশ্বারূঢ় হলো সে। রাত্রির কালো অন্ধকারে দিগন্ত বিস্তৃত কৃষ্ণসাগরের জল যেন কেমন ভয়াবহ বলে মনে হয়। পায়ে চলার অপশস্ত পথের দুপাশে কৃষ্ণসাগরের তীর ঘেঁষে সর ও হোগলার বন নিশীথের মৃদুমন্দ বাতাসে এদিক ওদিক দুলছে। একটা সর সর শব্দ শোনা যায়। দুলকি চালে অশ্ব চলেছে। বাগানবাড়ির কাছাকাছি আসতেই সহসা অন্ধকারে এক দীর্ঘকায় ছায়ামূর্তি শশাঙ্কর পথ রোধ করে দাঁড়ালো। কে? শশাঙ্ক প্রশ্ন করে। তুমি কে? ভারী গম্ভীর গলায় পাল্টা প্রশ্ন হলো ছায়ামূর্তির কণ্ঠ হতে। আমি শশাঙ্ক শেখর। তুমি কে? আমি সূর্যকান্ত। জবাব এলো। ঘটনাটা যেমনই আকস্মিক
তেমনি অভাবিত। ইতিমধ্যে মধ্য প্রহরোত্তীর্ণ নীলাকাশের এক প্রান্তে জেগেছে যেন হঠাৎ চক্ষু মেলে ত্রয়োদশী শশীকলা বঙ্কিম ভঙ্গিতে ভাঙা ভাঙা মেঘের গা ছুঁয়ে। আর সহসা যেন সেই আলোর রাত্রির প্রথম জাম অতিক্রান্ত ঘুমন্ত পৃথিবী চক্ষুরোন্মিলন করেছে। জেগে উঠেছে দিগন্ত প্রসারী কৃষ্ণ সাগরের নিথর কালো জল। সেই সঙ্গে মৃদু মৃদু বায়ু ভরে হিল্লোলিত হয় কৃষ্ণ সাগরের তীরবর্তী স্বর ও হোগলা বন। আর সামনেই ঋজু একখানি ইস্পাতের তরবারির মতো অকুণ্ঠিত নির্ভীক পথ রোধ করে দণ্ডায়মান অপরিচিত সূর্যকান্ত। সেই মৃদু চন্দ্রালোকে বারেকের জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো শশাঙ্ক শেখর পথ রোধকারী সূর্যকান্তের দিকে। মুহূর্তের জন্য তার খড় দৃষ্টি বুলিয়ে নিল সূর্যকান্তের সর্ব অবয়বে। তারপরেই কৌতূহলী শশাঙ্ক শেখর লাফিয়ে অশ্বপীঠ হতে অবতরণ করে সামনাসামনি দাঁড়ালো ভূপৃষ্ঠে। তুমি সূর্যকান্ত? হ্যাঁ। আবার একবার সূর্যকান্তের আপাদমস্তক দৃষ্টি বুলিয়ে দেখে নিল শশাঙ্ক। দীর্ঘকায় বলিষ্ঠ পুরুষ, বয়স তার চাইতে বেশি বলেই অনুমান হয়। চওড়া বক্ষপট, দীর্ঘ বাহু, উন্নত নাসা। তারই ঠিক নিচে দুই প্রান্তে একজোড়া সরু পাকানো গোঁফ। চোখের তারায় শানিত ছোড়ার ঝকঝকে দৃষ্টি যেন অন্তর্ভেদ করছে। পরিধানে মালকোচা আটা ধুতি ও বেনিয়া, কোমরে বন্ধনী উর্নি, মাথায় রেশমি পাগড়ি শিরস্থান, পায়ে ঝুড়ির নাগরা। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল শশাঙ্ক শেখর। নিস্তব্ধতা ভঙ্গ করে প্রথমে সূর্যকান্তই কথা বললে। আমার সঙ্গে? হ্যাঁ। কিন্তু তোমাকে তো আমি চিনতে পারছি না। কখনো এখানে পূর্বে তোমাকে দেখেছি বলে তো মনে পড়ছে না। না, তুমি আমাকে চিনবে না শশাঙ্ক শেখর, কারণ ইতিপূর্বে সত্যি কখনো তুমি আমায় দেখোনি। তাছাড়া এখানে আমি থাকিও না। তুমি বোধহয় জমিদার রাজশেখর রায়ের পুত্র। হ্যাঁ, কিন্তু শশাঙ্কের কথা শেষ হওয়ার পূর্বেই সূর্যকান্ত বললে, তুমি বোধহয় গত রাত্রে ঝুলন্ত শাড়ি ধরে বাগানে আরাম কুটিরের দোতলা ছাদে উঠেছিলে। তুমি দেখেছ? দেখেছি, এবং একদিন নয়, পরপর 2 রাত্রি দেখেছি। দূর থেকে সে সময় অস্পষ্টভাবে তোমাকে চিনতে না পারলেও অনুমান করেছিলাম। পরে অনুসরণ করি জমিদার বাড়ি পর্যন্ত এবং বুঝতে পারি যে তুমি। আর এও বুঝেছি কেন রাত্রে ওই আরাম কুটিরে যাও তুমি। তুমি জানো? হ্যাঁ, চন্দ্রার কাছেই তুমি যাও। আর সূর্যকান্তের বক্তব্য শেষ হলো না। আচমকা ব্যাঘ্রের মতোই ঝাঁপিয়ে পড়ল শশাঙ্ক। তার বজ্রের মতো মুষ্টিতে সূর্যকান্তের গলায় পরিধেয় বেনিয়ানের প্রান্তটা চেপে ধরে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করে, সত্যি বলো, সত্যি বলো, কে কে তুমি? কি তোমার সত্য পরিচয়? প্রথমটায় আচমকা আক্রান্ত হয়ে সূর্যকান্ত মুহূর্তের জন্য হকচকিয়ে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই একটা ঝটকা দিয়ে শশাঙ্কর মুষ্টি থেকে নিজেকে মুক্ত করে নিয়ে চাপা কণ্ঠে হেসে ওঠে। চন্দ্রালোকে তার দাঁতগুলো যেন ঝিকিয়ে ওঠে। অত্যন্ত শান্ত ও ধীর কণ্ঠে বলে, দাঁড়াও শশাঙ্ক শেখর, অত ব্যস্ত হয়েও না, আগে আমার প্রশ্নের জবাব দাও। কথাগুলো বলে সূর্যকান্ত ক্ষিপ্র তৎপরতায় নিজেকে অবলীলাক্রমে মুক্ত করে নিতেই শশাঙ্ক বুঝেছিল প্রতিপক্ষ নেহাত হেলা ফেলার বস্তু নয়। শরীরে যথেষ্টই সে শক্তি রাখে। তাই এবারে সে নিজেও সতর্ক হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সূর্যকান্তর মুখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করে, কি জানতে চাও তুমি, বলো। বুঝতেই পারছো গত 2 রাত্রে আমি তোমার সমস্ত গতিবিধি লক্ষ্য করেছি। নিশ্চয়ই বুঝতে পারছি, কিন্তু বক্তব্যটা তোমার জানতে পারি কি? তার আগে আমাকে একটা প্রশ্নের জবাব দাও। চন্দ্রাকে তুমি ভালোবাসো? সে প্রশ্নে তোমার প্রয়োজন? যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও শশাঙ্ক। মুহূর্তকাল শশাঙ্ক কি যেন ভাবলো, তারপর বললে, হ্যাঁ ভালোবাসি। দেখছি আমার অনুমান তাহলে মিথ্যা নয়। যাক,
শোনো শশাঙ্ক, চন্দ্রার জীবন পথ থেকে তোমাকে সরে যেতে হবে। সূর্যকান্ত, শোনো শোনো, প্রাণের মায়া যদি তোমার থাকে তো বলছি, চন্দ্রার সামনে থেকে তুমি সরে দাঁড়ালে বুদ্ধিরই পরিচয় দেবে। আর আমি যদি সরে না দাঁড়াই, একটু আগে বললাম তো। শোনো শশাঙ্ক, একই আকাশে যেমন দুটি চন্দ্র থাকতে পারে না, তেমনি এ পৃথিবীতেও চন্দ্রার প্রেমাকাঙ্ক্ষীও দুজন থাকতে পারে না, আর থাকবেও। সূর্যকান্ত, হ্যাঁ, হয় চন্দ্রা আমার হবে, নচেত তোমার হবে। তাই বলছিলাম, চন্দ্রার জীবন পথ থেকে হয় তুমি সরে দাঁড়াবে, না হয় সরে দাঁড়াবো আমি। হয় আমি, না হয় তুমি। আমাদের দুজনের একজনকে যেতেই হবে। এতক্ষণে সমস্ত ব্যাপারটা যেন শশাঙ্কের কাছে স্বচ্ছ পরিষ্কার হয়ে যায়। সূর্যকান্ত তাহলে তারই মতো চন্দ্রার প্রেমাভিলাষী। কিন্তু কে এই সূর্যকান্ত? কি এর সত্য পরিচয়? হঠাৎ ও কোথা থেকেই বা ধূমকেতুর মতো তার সামনে এসে উদিত হয় এই নিশিরাত্রে? আমার বক্তব্যটা নিশ্চয়ই পরিষ্কার ও স্বচ্ছ হয়েছে তোমার কাছে শশাঙ্ক শেখর? সূর্যকান্ত আবার বলে ওঠে, হ্যাঁ, বুঝেছি বই কি। তাহলে তাহলে যেন তোমাকেই সরে দাঁড়াতে হবে। তাহলে বুঝছি ভালো কথাই তুমি বুঝ মানবে না। বলতে বলতে ঈশান যেন হেলে দাঁড়ালো সূর্যকান্ত। তারপর আরো স্পষ্ট কণ্ঠে বলল, বৃথা প্রাণক্ষয়ে আমার এতটুকু ইচ্ছা ছিল না শশাঙ্ক, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে। বলতে বলতে অসাধারণ ক্ষিপ্রতার সঙ্গে চকিতে কোটি বন্ধনী থেকে একখানি তীক্ষ্ণধার সুচাগ্র ছুরিকা বের করে মুহূর্তে দুপা পিছিয়ে গিয়ে শক্ত হয়ে দাঁড়ালো সূর্যকান্ত। চন্দ্রালোকে ছুরিকার ইস্পাতের তীক্ষ্ণধার ফলাটা যেন ভয়াবহ জিঘাংসায় হিলহিল করে উঠল। চক্ষের পলকে তার সঙ্গে সঙ্গেই শশাঙ্ক দুপা পিছনে হটে সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে সতর্ক সারিত দৃষ্টি সূর্যকান্তের হস্তধৃত ধারালো ছুরিকার ওপর স্থির নিবদ্ধ হল। শশাঙ্ক শেখর, এই শেষবার বলছি, এখনো ভেবে দেখো। শশাঙ্ক কোনো কথার জবাব দেয় না, শুধু দেহটা তার ঋজু সরল হয়ে অবশ্যম্ভাবী আক্রমণের মুহূর্তটির জন্য সতর্ক হয়ে থাকে। হঠাৎ এগিয়ে এলো সূর্যকান্ত। নিরস্ত্র শশাঙ্ক শেখর, সে জানে সামান্যতম অসতর্ক হলেই ওই উদ্যত তীক্ষ্ণধার ছুরিকা তার রক্ত দর্শন করবে। যুদ্ধমান দুটি ক্রুদ্ধ সিংহ যেন পরস্পর পরস্পরকে আক্রমণের সুযোগ খুঁজছে। স্বল্প চন্দ্রালোকিত আকাশপথে একটা রাত জাগা পাখি ডানার শব্দ তুলে ক ক করে বিচিত্র ডাক ডেকে উড়ে গেল। বায়ু হিল্লোলে স্বর ও ভোগলাবন বারেকের জন্য সরসর করে শব্দায়িত হয়ে উঠল। দুজনে কখনো এগিয়ে যায়, কখনো দুপা পেছিয়ে যায়। ঝাঁপিয়ে পড়ল হঠাৎ সূর্যকান্ত শশাঙ্কের উপরে। মুহূর্তে অত্যন্ত ক্ষিপ্র গতিতে বাম পাশে একটু হেলে পড়ায় ছুরিকা লক্ষ্যভ্রষ্ট হলো বটে, তবে ধারালো অগ্রভাগ শশাঙ্কের বাম বাহুমূলে ক্ষণিকের জন্য স্পর্শ করে গেল এবং শশাঙ্ক সেই মুহূর্তটিকে ফসকে যেতে দিল না। সঙ্গে সঙ্গেই প্রায় সূর্যকান্তের ছুরিকা সমেত তার দক্ষিণ বাহুটা বজ্রমুষ্টিতে চেপে ধরে তার উপর প্রচন্ড মোচড় দিতেই বেদনার্ত একটা শব্দ করে উঠল সূর্যকান্ত। তার শিথিল মুষ্টি হতে ছুরিকাটা পড়ে গেল। এবারে আর কোনো অস্ত্র নয়, পরস্পরের দৈহিক শক্তি দুজনে দুজনকে চাপটে ধরল। মল্লযুদ্ধ শুরু হয়ে গেল সেই নির্জন মধ্য নিশীথে কৃষ্ণ সাগরের তীরে। প্রায় মিনিট 10 ধস্তাধস্তির পর হঠাৎ এক সময় শশাঙ্ক সূর্যকান্তকে মাটিতে ফেলে তার বুকের ওপর উঠে বসে গলাটা টিপে ধরল। সূর্যকান্ত, এবারে যদি তোমাকে আমি হত্যা করি? চাপা কণ্ঠে হাঁপাতে হাঁপাতে সূর্যকান্ত বলল, করতে পারো হত্যা, কিন্তু না, অযথা প্রাণক্ষয় আমি করি না। তোমাকে আমি মুক্তিই দেব। মুক্তি তোমাকে আমি দেব, তবে এই শেষবারের মতোই। তবে এও মনে রেখো, দ্বিতীয়বার এর তল্লাটে যদি কখনো তোমার ছায়া পর্যন্ত দেখি, সেদিন আর তোমাকে ক্ষমা করব না। বলতে বলতে গলার কাছে পরিধেয় জামার প্রান্তটা ধরে এক খাঁচকা টানে সূর্যকান্তকে টেনে তুলে দাঁড় করিয়ে দিল শশাঙ্ক।
যাক, এ তল্লাটে যেন আর কখনো তোমাকে না দেখি। আর একটা কথা শুনে যাও, বন্দুকের নিশানা আমার অব্যর্থ। শব্দবেধী বাণের মতোই আমার নিশানা লক্ষ্যভেদ করে। শশাঙ্কের কথাটা বোধহয় শেষ হলো না, এক লাফে হঠাৎ সূর্যকান্ত কৃষ্ণসাগরের অথই জলে গিয়ে ঝাঁপিয়ে পড়ল। নিস্তব্ধ কৃষ্ণসাগরের জলরাশি আলোড়িত হয়ে চারিদিকে জলকণা ছিটকে গেল। তারপর সব আবার স্তব্ধ। মুহূর্তকাল শশাঙ্ক চন্দ্রালোকিত কৃষ্ণসাগরের দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছুই সে আর দেখতে পেল না। কৃষ্ণসাগরের অথই জলরাশি যেন মুহূর্তে সূর্যকান্তকে গ্রাস করে নিয়েছে। সম্মুখে যতদূর দেখা যায় কেবল মৃদুমন্দ বায়ু হিল্লিলিত লীলায়িত দিগন্ত প্রসারী কৃষ্ণসাগরের কালো জল। সমস্ত ব্যাপারটার যেন একটা দুঃস্বপ্নের মতো ঘটে গেল। শশাঙ্ক শেখর ফিরে তাকালো এবং তাকাতেই নজরে পড়ল অদূরে তখনও পড়ে আছে সূর্যকান্ত সেই ধারালো ছুরিকাটা। এগিয়ে গিয়ে নিচু হয়ে তুলে নিল মাটি থেকে ছুরিকাটা শশাঙ্ক। ছুরিকাটার বাঁটটি ভারী সুন্দর, সাদা হাতির দাঁতে তৈরি। ছুরিকাটা কোমরে গুঁজে এগিয়ে গেল শশাঙ্ক অল্প দূরে দণ্ডায়মান তার শিক্ষিত প্রিয় অশ্বের সামনে। অশ্বপৃষ্ঠে আরূঢ় হয়ে ইঙ্গিত করতেই অশ্ব তার গন্তব্য পথে ছুটল। চন্দ্রার চোখেও সে রাত্রে ঘুম ছিল না। কেবলই সে একবার ঘর আর একবার ছাদ করছিল গভীর উৎকণ্ঠায়। এখনো আসছে না কেন শশাঙ্ক? এত তো দেরি হবার কথা নয়। ত্রয়োদশীর চাঁদ আকাশে হেলে পড়েছে, রাত্রি তৃতীয় জামের পথে। তবে কি শেখর আজ আসবে না? কিন্তু সে তো তা বলে যায়নি। তবে সে এখনো আসছে না কেন? কেন এত বিলম্ব করছে? এমন সময় শোনা গেল সেই প্রিয় মধুর ডাকটি, চন্দ্রা, চন্দ্রা। তাড়াতাড়ি ছুটে এসে ছাদ থেকে শাড়ি ঝুলিয়ে দিল চন্দ্রা নিচে। একটু পরেই উঠে এলো শেখর ছাদে। চন্দ্রা, শেখর, এত দেরি হলো যে? চলো ঘরে চলো, বলছি সব। দুজনে এসে চন্দ্রা শয়নকক্ষে প্রবেশ করলো। চন্দ্রা কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গেই কক্ষের প্রদীপালোকে শেখরের গাত্রবস্ত্রের দিকে দৃষ্টি পড়তেই অস্পষ্ট আর্ত কণ্ঠে বলে ওঠে চন্দ্রা, রক্ত, রক্ত কিসের তোমার গায়ে শেখর? রক্ত? হ্যাঁ, তোমার জামায়। শশাঙ্ক এবার নিজের গাত্রবস্ত্রের দিকে তাকিয়ে দেখে, সত্যিই তো গাত্রবস্ত্রের অনেকখানি রক্তে ভিজে লাল হয়ে গিয়েছে। উত্তেজনার মধ্যে এতক্ষণ সে টেরও পায়নি, নজরেও তার পড়েনি সে আহত হয়েছে সূর্যকান্তর ছুরিকাঘাতে। দেখি দেখি। এগিয়ে এলে উৎকণ্ঠায় চন্দ্রা শশাঙ্কের অতি নিকটে। দেখা গেল ক্ষতটা নেহাত একেবারে ছোট নয়, বেশ খানিকটা কেটে গেছে। সর্বনাশ, এ কি? কেমন করে আহত হলে শেখর? মৃদু আশ্বাসের কণ্ঠে শশাঙ্ক বলে, না না, ও কিছু নয়। কিছু নয় মানে? দাঁড়াও দাঁড়াও। নিজের পরিদেহ রেশমি শাড়ির অঞ্চলের প্রান্তভাগ হাতে তুলে নিয়ে শশাঙ্ক কোনো রকমে বাধা দেবার পূর্বেই ফস করে খানিকটা ছিঁড়ে ফেললো চন্দ্রা। ও কি, ও কি করলে? শাড়িটা ছিঁড়লে? শশাঙ্কের সে কথার জবাব না দিয়ে সেই ছিন্ন শাড়ির অংশটি কক্ষ মধ্যস্থিত কলসের জলে সিক্ত করে এগিয়ে এলো চন্দ্রা। বসো বসো। পালঙ্কের উপরে শশাঙ্ককে বসিয়ে সুনিপুণ হাতে সস্নেহে শশাঙ্কের হাতের ক্ষতস্থানটা বেঁধে দিল চন্দ্রা। কি করে অমন আহত হলে বলো তো? চন্দ্রা আবার জিজ্ঞাসা করে। ও কিছু না। কিছু না মানে কি হয়েছে বলো? সত্যি কিছু নয় চন্দ্রা, শশাঙ্ক বলে। তোমার মুখ দেখেই বুঝতে পারছি নিশ্চয়ই কিছু ঘটেছে। কি হয়েছে বলো, বলবে না? সত্যি তেমন কিছু নয় চন্দ্রা। তা হোক, বলো। সংক্ষেপে তখন শশাঙ্ক ক্ষণপূর্বের পথিমধ্যে সূর্যকান্তের সঙ্গে সংঘাতের ব্যাপারটা খুলে বলল চন্দ্রাকে। চন্দ্রা স্তম্ভিত নির্বাক। এবারে শশাঙ্ক ডাকে, চন্দ্রা। চন্দ্রা যেন সে ডাকে চমকে ওঠে, বলে, হ্যাঁ। এতক্ষণে যে চিন্তাটা অলক্ষ্যে শশাঙ্কের মনের মধ্যে অদৃশ্য একটা কীটের মতো দংশন করছিল সেটা আর গোপন করতে পারে না। সূর্যকান্তকে তুমি চেনো? প্রশ্ন করে শশাঙ্ক। হ্যাঁ, মৃদু কণ্ঠে জবাব দেয় চন্দ্রা। চন্দ্রা মুখটা নিচু করেছিল। সেই আনত মুখের দিকে কিয়ৎকাল চেয়ে থেকে শশাঙ্ক ডাকে, চন্দ্রা, চন্দ্রা। কে সূর্যকান্ত? আজ নয় শেখর, আরেকদিন তোমাকে সব বলবো।
বিস্মিত শশাঙ্ক চন্দ্রার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আর একদিন বলবে? হ্যাঁ, কিন্তু ওর কথা তো কখনো আগে তুমি আমাকে বলনি চন্দ্রা। না। অতঃপর ক্ষণকাল শশাঙ্ক যেন কি ভাবে, তারপর আবার চন্দ্রার মুখের দিকে তাকিয়ে ডাকে, চন্দ্রা বলো, আমার একটা কথার জবাব দেবে চন্দ্রা? চন্দ্রা প্রত্যুত্তরে কেবল শশাঙ্কের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। জবাব দেবে, বলো কি? এতদিন তোমার পূর্ব পরিচয় কখনো আমি জানতে চাইনি। কোথা থেকে কেমন করে এই আরাম কুটিরে তুমি এলে, কতদিন এখানে আছো, ওই সরোজই বা তোমার কে, এসব কথা জানবার জন্য আজ যদি আমার কৌতূহল হয়ে থাকে, তার কি জবাব পাবো না? চন্দ্রা একেবারে চুপ। শশাঙ্ক আবার ডাকে, চন্দ্রা বলো, সব কথা আমাকে বলবে না? আমার জীবনের অনেক কথা আমি নিজেই স্পষ্ট করে জানি না শেখর। আজ পর্যন্ত কারোর কাছে জবাবও পাইনি। এখানে আসবার আগে পর্যন্ত যেটুকু জানি তাও এমন অস্পষ্ট যে তোমার কৌতূহল মেটাতে পারবো কিনা জানি না। তোমার মা বাবা কে? জানি না। জানো না? না। কখনো শোনেনি তাদের সম্পর্কে কোনো কথা? না। এখানে আসবার আগে তুমি কোথায় ছিলে? জায়গার নাম জানি না, বলতে তাই পারবো না তোমায়। তবে শুনেছিলাম সেটা ছোট্ট একটা জায়গা। সেখানে তুমি কোথায় থাকতে? এমনই একটা বন্ধ বাড়িতে, প্রায় এমনই বন্দিনী অবস্থায়। আশ্চর্য। তারপর? তারপর কি শেখর? সেখানে তুমি ছাড়া আর কে কে থাকতে? সেসব কথা আজ নয় শেখর, কাল রাত্রে এসো বলবো। ওই দেখো, চেয়ে দেখো, পূবের আকাশ ফর্সা হয়ে আসছে। এখনই হয়তো সূর্য উঠে পড়বে। তুমি এবারে যাও। শশাঙ্ক তাড়াতাড়ি জানালা পথে চেয়ে দেখলো, সত্যিই তো রাতের আকাশ ইতিমধ্যে কখন এক সময় ফিকে হয়ে এসেছে ও তার টেরও পায়নি। সত্যি বড্ড দেরি হয়ে গেল আজ। তাড়াতাড়ি শশাঙ্ক উঠে দাঁড়ালো। পূর্বের মতোই শাড়ি ধরে ঝুলতে ঝুলতে নিচে নেমে এসে অশ্বারূঢ় হলো। অশ্বশালায় অশ্বকে ছেড়ে দিয়ে শশাঙ্ক যখন নিজের শয়নকক্ষে এসে প্রবেশ করলো, পূর্বাকাশ প্রান্তে তখন অত্যাচ্ছন্ন প্রভাতের প্রথম রাঙা আভাসের ছোপ ধরেছে। ক্লান্ত শশাঙ্ক সোজা গিয়ে শয্যার উপর গা এলিয়ে দিল। ঘুম ভাঙলো বেলায় মাধবীর ডাকে। দাদা, ও দাদা, আর কত ঘুমাবে বলো তো? সারা রাত জেগে থাকো না কি যে আজকাল এত বেলা পর্যন্ত ঘুমাও? আহ মাধু, কেন বিরক্ত করছিস বলতো? একটু কি ঘুমোতেও দিবি না? শশাঙ্ক পাশ ফিরে আবার শোবার চেষ্টা করতেই মাধবীর ব্যাকুল কণ্ঠস্বর কানে এলো। কি দাদা, তোমার হাতে কি হয়েছে? এবারে তাড়াতাড়ি ধরফর করে উঠে বসে শশাঙ্ক। একেবারে মনে ছিল না কথাটা। বাম বাহুমূলে নজর পড়তেই দেখলো গত রাত্রের চন্দ্রার সযত্নে বেঁধে দেওয়া তারই ছিন্ন আকাশ নীল রঙের রেশমি শাড়ির বন্ধনীটা তেমনই রয়েছে। হঠাৎ যেন কেমন বিব্রত হয়ে পড়ে শশাঙ্ক। মাধবীর প্রশ্নের জবাবে কি বলবে বুঝে উঠতে পারে না। মাধবী আরো একটু এগিয়ে এসেছে ততক্ষণে। বলো কি হয়েছে দাদা? ও কিছু না, কাল রাত্রে বাগানে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ কেমন পা হড়কে পড়ে গিয়ে হাতটা একটু কেটে গিয়েছিল। হ্যাঁ রে, মা এখন কোথায় রে? পুজোর ঘরে বুঝি? প্রসঙ্গটা পাল্টে দেবার চেষ্টা করলো শশাঙ্ক, কিন্তু মাধবী তখন এক দৃষ্টি দেখছিল তার দাদার বাহুমূলে সেই বিচিত্র বর্ণের রেশমি কাপড়ের বন্ধনীটা। শশাঙ্করও সেদিকে নজর পড়ে। ছি ছি, মনের ভুলে কি বোকামি না সে করেছে, কথাটা একেবারে মনেই ছিল না। তাছাড়া এই সাত সকালেই যে মাধু মুখ পুড়িয়ে এসে ঘরে ঢুকবে তাই কি ও জানতো নাকি? দেখি দেখি কতখানি কেটেছে। এগিয়ে আসে আরো কাছে মাধবী। হাত দিয়ে বন্ধনীটা ঢাকবার চেষ্টা করতে করতে শশাঙ্ক বলে, না না, ও তেমন কিছু না, তুই যা তো, নিজে যা, আমি মুখ হাত ধুয়ে আসছি, আমাকে খেতে দিবি না? আমি দেখবো, দেখি বলছি, বিশেষ কিছু না। মাধবীকে অন্যমনস্ক করবার চেষ্টা করে শশাঙ্ক, কিন্তু ততক্ষণে আর একটা জিনিস মাধবীর দৃষ্টি আকর্ষণ করেছে। শশাঙ্কের মুখে ঠিক ওষ্ঠের ধারে একটি লাল চিহ্ন। তোমার ঠোঁটের পাশে ও লাল দাগ কিসের দাদা? লাল দাগ? এবারে যেন আরো বেশি চমকে ওঠে শশাঙ্ক মাধবীর প্রশ্নে। কেমন যেন দ্বিধাগ্রস্ত ভাবেই কাপড়ের খুঁট দিয়ে দাগটা ঘষে মুছে নিয়ে
সেদিকে নজর দিতেই শশাঙ্ক নিজের মনেই চমকে ওঠে। কি সর্বনাশ! এই যে চন্দ্রার কপালের কুমকুমের টিপে ছোপ লেগেছে তার ওষ্ঠপ্রান্তে, এবং মনে পড়ে বিদায়ের প্রাক্কালে চন্দ্রাকে বক্ষের ওপর নিবিড় করে টেনে নিয়ে যে ওষ্ঠে ওষ্ঠে প্রীতি ও প্রেম জানিয়েছিল, খুব সম্ভবত ও তারই চিহ্ন। কি কুক্ষণেই যে আজ তার নিদ্রাভঙ্গ হয়েছে! খিচিয়ে ওঠে বোনকে শশাঙ্ক। মুখ পুড়ে, সাত সকালে তোর কি আর কোনো কাজ নেই? এবারে আর মাধবী কেন যেন কোনো তর্ক তুলল না, নিঃশব্দে হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে গেল। শশাঙ্ক একটা আরামের নিঃশ্বাস নিয়ে ভাবল, যাক, আপাতত ধরা কাটলো। মাধবী ঘর থেকে বের হয়ে যেতেই ক্ষিপ্র হস্তে শশাঙ্ক ক্ষতস্থানের উপর থেকে চন্দ্রার ছিন্ন শাড়ি দিয়ে বেঁধে দেওয়া বন্ধনীটা খুলে ফেলল। চন্দ্রার শাড়ির সেই ছিন্ন টুকরোটা পালঙ্কের গদির তলায় গুজে রেখে ঘরের দেওয়ালে প্রলম্বিত প্রমাণ আশ্রিটার সামনে গিয়ে দাঁড়ালো। দেখতে লাগলো চোখে মুখে আর কোথাও রাত্রির অভিসারের চিহ্ন লেগে আছে কিনা। আরশির প্রতিবিম্বের সামনাসামনি দাঁড়িয়ে ব্যাপারটা ভাবতে গিয়ে হঠাৎ নিঃশব্দে হাসিতে মুখখানা ভরে যায়। মনে পড়ে যায় চণ্ডীদাসের পদাবলীর একটি বহু পরিচিত পংক্তি। মনোমুকুরে ভেসে ওঠে সঙ্গে সঙ্গে একখানি প্রিয় মুখচন্দ্রিমা, হরিণী সদৃশ জল ছল ছল দুটি নয়ন, টানা বঙ্কিম দুটি ভ্রু, মধ্যস্থলে তার রক্ত কুমকুমের টিপ, যেন সন্ধ্যাকাশের শুকতারাটি। চারু কপলখানির পাশে পাশে চূর্ণ কুন্তলে দুই একটি নেমেছে লতিয়ে লতিয়ে। বাম গণ্ডের উপরে ছোট্ট কালো তিলটি। চন্দ্রা, তার চন্দ্রা, তার মনোলোকের স্বপ্নচারিণী। ভাবতে ভাবতে গভীর স্বপ্নাবেশে শশাঙ্কের সারা অঙ্গ যেন ঘন ঘন রোমাঞ্চিত হতে থাকে। বর্ষার প্রথম বাড়ি সিঞ্চন স্পর্শে কদম্বের মতো আবেশে পুলকে শিহরিত হয় যেন সর্বদেহ তার। আপনা থেকেই মুদিত হয়ে আসে আবেশে অনুরাগে তার দুটি চক্ষু। আর ঠিক ওই সময়টিতে আপন কক্ষে পালঙ্কের উপর সারা রাত্রি জাগরণের পর ঘুমিয়ে স্বপ্ন দেখছিল চন্দ্রা। প্রিয়তম নিবিড় কোমল দুটি বাহুবন্ধনের মধ্যেই যেন নিজেকে এড়িয়ে দিয়েছে সে। ঘরের প্রদীপ নিবু নিবু, কনক চাপার গন্ধ দিয়ে বাতায়ন পথে আসছে রাত্রির বাতাস। শেখর, শেখর, তার শেখর। হঠাৎ একটা দমকা হাওয়ায় যেন ঘরের প্রদীপ শিখাটি নিভে গেল দপ করে। শো শো করে ছুটে এলো ঝোড়ো হাওয়ার ঝাপটা। মুহূর্তে কক্ষ হয়ে গেল অন্ধকার। চেঁচিয়ে উঠল চন্দ্রা, শেখর, শেখর, কোথায়, কোথায় তুমি? একটা তীক্ষ্ণ কণ্ঠের ডাকে ঘুমটা ভেঙে গেল চন্দ্রার। হেলা, তোর কি হয়েছে বলতো আজকাল? এত বেলা হয়ে গেল, এখনো উঠবার নাম নেই ঘুম থেকে। তাকিয়ে দেখলো চন্দ্রা, সামনে দাঁড়িয়ে সরজু। সরজু তাকে ডাকছে। চোখ রগড়াতে রগড়াতে উঠে বসলো চন্দ্রা। তোর ব্যাপারটা কি? আজকাল সারা রাত ঘুমোস না নাকি? বড্ড বেলা হয়ে গেছে সরজু না? ওটা কি? বলতে বলতে এগিয়ে গিয়ে একটা রক্তাক্ত জামা মেঝে থেকে তুলে হাতে নিল সরজু। কার জামা? এতে এত রক্তই বা এলো কি করে? সর্বনাশ! চন্দ্রা ফ্যাল ফ্যাল করে সরজুর হস্তধৃত জামাটার দিকে তাকিয়ে থাকে। শেখরের জামা। রক্ত লেগেছিল বলে গত রাত্রে সে এক প্রকার জোর করেই শেখরের গা থেকে খুলে নিয়েছিল। তারপর একসময় ভুলে গেছে জামাটা সরিয়ে রাখতে। সরজু চন্দ্রার মুখের দিকে তাকায়। চন্দ্রা নির্বাক। শশাঙ্কের বিবাহ। কৃষ্ণসাগরের জমিদার রাজশেখর রায়ের একমাত্র পুত্র শশাঙ্ক শেখরের বিবাহ। উৎসবের বাঁশি তাই বাজতে শুরু করলো 7 দিন আগে থেকেই। সপ্তাহ পূর্বে যে উৎসবের মাঙ্গলিক শুরু হয়েছে, পরবর্তী সপ্তাহব্যাপী চলবে তা। শুধু কৃষ্ণসাগরেই নয়, নিশ্চিন্দপুরের চৌধুরী ভবনেও শুরু হয়েছে উৎসব। চৌধুরীদের বড় তরফ নিশানাথ চৌধুরী বড় আদরের একমাত্র কন্যা স্বর্ণময়ী, নয়নের মণি। অধিক বয়সে ঠাকুরের দৌড়ে ধন্না দিয়ে ওই সন্তান হয়, এবং স্বর্ণময়ীর যখন মাত্র 2 বৎসর বয়স, তখন স্বর্ণময়ী জননী রাজলক্ষ্মী অকস্মাৎ একদিনের জ্বরে মৃত্যু মুখে পতিত হওয়ায় দ্বিগুণ স্নেহে মাতৃহারা শিশুটিকে বক্ষের মধ্যে আঁকড়ে ধরেছিলেন নিশানাথ। বৃদ্ধা জননী বসুধারা দেবীর ও অন্যান্য আত্মীয় স্বজন শুভানুদ্দায়ীদের বারবার অনুরোধ সত্ত্বেও
দ্বিতীয়বার তার আর দ্বার পরিগ্রহ করা হয়নি, শুধু ওই স্বর্ণময়ীর জন্য। না, আর সংসার নয়। স্ত্রী ভাগ্যই যদি তার থাকবে, তবে এই অকালে আকস্মিকভাবে স্ত্রী রাজলক্ষ্মী এমন করে বিদায় নিল কেন? তাছাড়া স্বর্ণ, সোনার পুত্তুলি স্বর্ণময়ী, সে যে ছিল লক্ষ্মীর বড় আদরের ধন। মৃত্যুর পূর্ব মুহূর্তেও লক্ষ্মীর জ্ঞান ছিল। সে সময়কার লক্ষ্মীর কথাগুলো তো আজও ভুলতে পারেননি নিশানাথ। ঘরের মধ্যে মিটিমিটি প্রদীপ জ্বলছে। রাত্রির তৃতীয় জাম। রোগিণীর কক্ষে আর কেউ নেই, একমাত্র শিয়রের ধারে বসে নিশানাথ। হুগো! মৃত্যু পথযাত্রী স্ত্রীর মুখের দিকে তাকালেন নিশানাথ। লক্ষ্মী, দেখে আমার দিকে চাও তো। নিশানাথ তাকালেন, মুখ ফিরিয়ে বললেন, বলো। ও কি, তোমার চোখে জল? কই না তো। তুমি চোখের জল ফেললে আমার স্বর্ণের চোখের জল কে মোছাবে বলো তো? আমি যে তাহলে স্বর্গে গিয়েও নিশ্চিন্ত হতে পারবো না। দুর্বল কম্পিত হস্তে রাজলক্ষ্মী স্বামীর চোখের অশ্রু মুছে দিলেন। তারপর আবার বললেন, আমি জানি তুমি থাকতে স্বর্ণর কোনো অযত্ন হবে না। তবু একটা কথা বলে রাখি, স্বর্ণর ভার তুমি আর কারো উপরে দিও না। বলো, দেবে না তো? স্বর্ণকে আনবো, একবার দেখবে? না থাক, তোমার কাছেই তো ওকে রেখে যাচ্ছি। তাই নিশানাথ রাজলক্ষ্মীর শূন্য জায়গায় আর কাউকেই এনে বসাতে পারেননি। আর সেই স্বর্ণেরই আজ বিবাহ। শয়নকক্ষে রাজলক্ষ্মীর তৈলচিত্রটির সামনে দাঁড়িয়েছিলেন একাকী নিশানাথ। লক্ষ্মী, তুমি আজ কত দূরে জানি না, কিন্তু যেখানেই থাকো স্বর্ণকে তোমার আশীর্বাদ করো। আজ তার বিয়ে, আশীর্বাদ করো লক্ষ্মী, সে যেন সুখী হয়। তোমার গচ্ছিত ধন এতদিন আমি বুকে করে আগলে রেখেছিলাম, আজ থেকে আর একজনের হাতে তুলে দিচ্ছি। সে যেন সুখী হয়, এইটুকু শুধু দেখো। ঝুমুর ঝুমুর নুপুর বাঁচতে বাঁচতে এসে থেমে গেল। বাবা! ফিরে তাকালেন নিশানাথ। স্বর্ণময়ী, তার নয়নের মণি স্বর্ণ প্রতিমা স্বর্ণময়ী, সোনালী চুমকি বাসা, সোনালী জরিপার লাল বেনারসি পরিধানে, হাতে কঙ্কন, হাঙরমুখী বালা, চুড়ি, বাজুবন্ধ, কনক কেউর, সিঁথিমৌর, এলো খোপায় গোঁজা সোনার কাজললতা। স্বর্ণময়ী সত্যি স্বর্ণ প্রতিমার মতো রং। চোখের কোলে কাজল, কপালে চন্দন তিলক, হাতে রূপার রেখাভিতে সকালবেলা জল খাবার নিয়ে পিতাকে খুঁজতে খুঁজতে স্বর্ণময়ী এই কক্ষে এসে হাজির হয়েছে। কেন মা? সেই সকাল থেকে কোথায় ছিলে বলো তো? সারা বাড়ি খুঁজে খুঁজে তোমাকে পাই না। আজ বাদে কাল তো তুই পরের ঘরে চললি মা, তারপর কে যে অমনি করে খুঁজে খুঁজে তোর এই বুড়ো ছেলেকে খাওয়াবে, তাই ভাবছি মা। স্বর্ণময়ী দুই চোখে জল এসে যায়। ও কি রে, অমন করে চোখে জল এসে গেল? আয় আয়, কাছে আয়। খাবারের রেকাবিটা সামনে নামিয়ে রেখে তাড়াতাড়ি স্বর্ণময়ী বলে, তুমি খাও বাবা, আমি তোমার শরবতটা নিয়ে আসি। বলতে বলতে দ্রুত পদবিক্ষেপে ঘর ছেড়ে চলে যায় স্বর্ণ। নিশানাথ বুঝতে পারেন চোখের জল গোপন করতেই অমনি করে ও পালালো। ডাকলেন, স্বর্ণ, শোন মা, শোন। নুপুরের শব্দ কেবল অলিন্দে মিলিয়ে গেল। কুলগুরু জনার্দন শর্মা এসেছেন কাশী থেকে। তিনি নিজে দাঁড়িয়ে বিবাহের মন্ত্র পড়বেন, নিজে করবেন হোম। জলপান করে নিশানাথ বহির্বাটিতে চললেন জনার্দনের কক্ষে। অন্দর ও বহির্মহলের দরজায় দাঁড়িয়ে একটি বোষ্টমী একতারা বাজিয়ে মধুর কণ্ঠে গাইছিল। থমকে দাঁড়ালেন নিশানাথ। তার পুরীও আধার করে গৌরী কাল চলে যাবে। কক্ষে অলিন্দে আর ঝুমুর ঝুমুর নুপুর ধ্বনি শোনা যাবে না। শোনা যাবে না আর তার মধুমাখা ডাকটি, বাবা। কি নিষ্ঠুর বিধান! নিরন্তর কি আশঙ্কা, কি স্নেহ, সবকিছু নিঃশেষে পশ্চাতে ফেলে চলে যাবে তার স্বর্ণময়ী পরের ঘরে। কেমন করে তিনি থাকবেন? কি নিয়ে কাটবে তার এই শূন্য পুরীতে? অজ্ঞাতেই নিশানাথের চোখের কোল দুটি জলে ভরে আসে। বোষ্টমী তখনও গাইছে।
হঠাৎ যেন কার মৃদু স্পর্শে চমকে ফিরে তাকালেন নিশানাথ। নিশানাথ দেখলেন সামনেই দাঁড়িয়ে সৌম্যমূর্তি বৃদ্ধ কুলগুরু জনার্দন শর্মা। চলো নিশানাথ, আমার পক্ষে চলো। মন খুব উতলা হয়েছে, তাই না? স্বর্ণকে ছেড়ে এই শূন্য পুরীতে কেমন করে থাকবো গুরুদেব? এই যে নিয়ম নিশানাথ, কন্যা সন্তান সে যে অন্যের সম্পত্তি। জন্ম হতে তার বিবাহের পূর্ব পর্যন্তই তুমি তার রক্ষক ও পালন কর্তা মাত্র। নিষ্ঠুর এ বিধান গুরুদেব। মৃদু হাসলেন জনার্দন শর্মা, বললেন, সুখ দুঃখ বন্ধন মুক্তি আকর্ষণ বিকর্ষণ এই নিয়েই তো সংসার। তাছাড়া নারী, ওরা হচ্ছে অমর দ্বীপ। এক সংসার থেকে অন্য সংসারের দ্বীপ জ্বালাতেই তো ওরা জন্মেছে। স্বয়ং মহামায়ার অংশ। এমনই ওদের মায়া। না যায় ওদের বাধা, না যায় ওদের ছাড়া। ওরা নিজেও কাঁদে, পরকেও কাঁদায়। সবই বুঝি গুরুদেব, কিন্তু মনকে যে কিছুতেই বোঝাতে পারছি না। স্বর্ণময়ী মা আমার শ্বশুর বাড়ি যাবে, ঘর আমার অন্ধকার হয়ে যাবে। সই সই সই, ওলো সই স্বর্ণ। চুপটি করে বাপের সামনে থেকে পালিয়ে এসে স্বর্ণময়ী দক্ষিণের ঘরের খোলা জানালার সামনে দাঁড়িয়েছিল। সই শ্রীমতীর ডাকে ফিরে তাকালো। কি হয়েছে সই? এমন আনন্দের দিনে আকাশে বাতাসে শুধু যখন সানাইয়ে সুর, তখন ও কাজল চোখে অশ্রু কেন সই? শ্রীমতী আরো একটু এগিয়ে এলো। এতক্ষণে বুঝি আসবার সময় হলো শ্রীমতী তোর? কি করি ভাই, আসবো বললেই তো আসা যায় না, জানিস তো সই। বুড়ো অন্ধ বাপ আমার, আমি না খাইয়ে দিলে তার খাওয়া হবে না। খাইয়ে দাইয়ে তবে তো আসবো। স্বর্ণের আবার মনে পড়ে যায়, তার বাপ অন্ধ নয় বটে, তবু সমস্ত কিছু স্বর্ণ না করে দিলে চলে না। বাড়ি ভর্তি লোক, তবু স্বর্ণ নিজে সব কিছু করে তার বাপের। বাইরে এমন দৌর্দণ্ড প্রবল প্রতাপ লোকটা, অন্দরে একেবারে শিশুর চাইতে অসহায়। খাবার সময়, খাবার কথা, এমনকি ঘুমের কথাও তাকে স্মরণ করিয়ে দিতে হয়। সে চলে গেলে কে দেখবে তাকে? এমন সময় ভিতর থেকে ডাক এলো বসুধারার। স্বর্ণ, ওলো স্বর্ণ। অশীতিপর বর্ষিয়া পিতামহী বসুধারা ডাকছেন স্বর্ণময়ীকে। ঠাকুমা ডাকছেন, চল শুনে আসি কেন। সইকে নিয়ে স্বর্ণময়ী ঘর থেকে বের হয়ে দালান পার হয়ে বসুধারার ঘরে এসে ঢুকল। অশীতিপর বৃদ্ধা আজও সোজা হয়ে চলেন। দেহের চর্ম লোল হয়ে গিয়েছে, মুখে বয়সের বুলি রেখা, তবু তাকে দেখলে বোঝা যায় একদা কিরূপী না ছিল ওই দেহে। পূজার ঘর থেকে সবে বোধহয় ফিরেছেন, পরিধানে দুধ গরদ। সর্বাঙ্গ দিয়ে বেরোচ্ছে স্নিগ্ধ ধূপ ও চন্দন সুরভি। আমাকে ডাকছিলে ঠাকুমা? ডেকে ডেকে গলা আমার ধরে গেল। কোথায় ছিলে বলো তো? পাশের ঘরই তো ছিলাম। আরে নিশানাথ কি বাড়িতে নেই? সকাল থেকে তো তাকে দেখছি না। বাবা বোধহয় গুরুদেবের ঘরে আছেন। এই যে শ্রীময়ী, এসেছিস? আজ আর বাড়ি যাবি না মা? সইকে তো সাজিয়ে গুছিয়ে দিবি। বাইরে এমন সময় শঙ্খ ও উলুধ্বনি শোনা গেল। অধিবাস, অধিবাসের তত্ত্ব এসেছে ছেলের বাড়ি থেকে। এবারই পুরাতন দাসী রজনী এসে ঘরে ঢুকলে, বললে, ঠাকুমা, পিসিমা তোমাকে ডাকছেন, অধিবাসের তত্ত্ব এলো। যা তুই রজনী, আমি আসছি। বসুধারার মনে পড়ে পুত্রবধূর কথা। সাজানো সংসার ফেলে, মাথায় কপালে সিঁদুর দিয়ে, পায়ে আলতা পরে অকালে চলে গেল, আর তিনি আজও মাটি আঁকড়ে পড়ে আছেন। নইলে একমাত্র মেয়ের বিয়ে তার, আজ তো তারই সব দেখার কথা। যা শ্রীমতী, স্বর্ণকে সঙ্গে নিয়ে গিয়ে সব দেখিয়ে আন। চল সই। স্বর্ণর হাত ধরে টানে শ্রীমতী। না না, কি রে, ও আর লজ্জায় কাজ নেই, চল চল। এক প্রকার জোর করেই টানতে টানতে নিয়ে গেল শ্রীমতী স্বর্ণময়ীকে।
ফুলে ফুলে বাগানবাড়ির দ্বিতলের মেঝেতে পড়ে তখনও কাঁদছিল চন্দ্রা। সরজুর তিরস্কারের প্রতিটি তীক্ষ্ণ শব্দবান তখনও বক্ষে যেন রক্তক্ষরণ করছে। কার এ রক্তমাখা বস্ত্র শুনি? সরজুর প্রশ্নে পাষাণ মূর্তির মতোই যেন প্রথমটায় দাঁড়িয়ে থাকে চন্দ্রা। কি জবাব দেবে? কি মুখে যে একেবারে শব্দ নেই? কথাটা আমার মেয়ের কানে যাচ্ছে না? না তথাপি চন্দ্রা নিশ্চুপ। চন্দ্রা! আর চুপ করে থেকে কি লাভ? তাই মাথাটা নিচু করে নিম্ন কণ্ঠে চন্দ্রা জবাব দেয়, সে এসেছিল। কে কে এসেছিল? জানিস তো তুই। এত করে সেদিন তোকে বললাম, তবু তুই তার সঙ্গে মিশছিস। মরবি বলেই তবে কি তুই ফোন করেছিস? ওরে কেন বুঝতে পারছিস না? রাজাবাবু রাজশেখর রায় সাক্ষাৎ বাঘ। নামটা শোনা মাত্রই চমকে ওঠে, বলে, কি কি বললি সরজু? রাজশেখর রায়? কিন্তু তার সঙ্গে ওর কি সম্পর্ক? সম্পর্ক তোকে বলিনি সেদিন? ও যে রাজশেখরেরই একমাত্র ছেলে শশাঙ্ক শেখর। রাজশেখরের ছেলে শশাঙ্ক শেখর? বিদ্যুৎ চমকের মতোই যেন বছর 6 আগেকার একটা রাত্রি স্মৃতি মনের মধ্যে জেগে ওঠে চন্দ্রার। কতই বা বয়স হবে তখন? তার মাত্র 8 কি 9, তার বেশি নয়। তবু স্পষ্টই যেন সে রাত্রের কথা তার মনে আছে। শহরের প্রান্তে একেবারে বাড়িটা, উপরে দুখানা ঘর, উপরেই একখানা ঘরে সর্বদা বন্দিনীর মতো থাকতো চন্দ্রা। বাড়ি থেকে বেরোবার কোনো উপায় ছিল না চন্দ্রার। জ্ঞান হওয়া অবধি সে সেই বাড়ির ঘরগুলোই মাত্র চিনেছিল। বয়স আন্দাজে দেহের গড়নটা একটু বাড়তি ছিল চন্দ্রার। 8-9 বছর বয়সেও সময় তাকে 12-13 বৎসরের কিশোরীর মতো দেখাতো। বাড়িটার মধ্যে প্রাণী বলতে ছিল 3 জন, দাইমা পদ্মা, দারোয়ান নাথু সিং ও সে নিজে। মধ্যে মধ্যে আসতো সূর্যকান্ত। সূর্যকান্ত এসে 1-2 দিনের বেশি কখনো থাকতো না। সূর্যকান্ত এ বাড়িতে এলেই ওর সঙ্গে আলাপ জমাবার চেষ্টা করত। কিন্তু কেন যেন চন্দ্রার সূর্যকান্তকে একেবারেই ভালো লাগতো না। বিশেষ করে সূর্যকান্ত চোখ দুটোর কথা মনে পড়লেই ওর গায়ের ভিতরটা যেন কেমন শিরশির করে উঠত। সাধ্যমতো তাই সূর্যকান্তকে চন্দ্রা এড়িয়ে চলবারই চেষ্টা করত। কিন্তু সে রাত্রের কথা আজও ওর মনে আছে। সে রাত্রে ও ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ঘুম ভেঙে দেখে ওর শয্যার পাশে দাঁড়িয়ে দাইমা পদ্মা, সূর্যকান্ত ও আরেকটি নারী। সেই নারীর হাতে একটি জ্বলন্ত প্রদীপ। হাতের প্রদীপটি ঘুমন্ত চন্দ্রার মুখের কাছে ধরে নিচু হয়ে ঝুঁকে পড়ে সেই নারী ওর মুখের দিকে হয়তো তাকিয়েছিল। কয়েক মুহূর্তের জন্য সদ্য ঘুম ভাঙা চোখে আধো জাগা আধো ঘুমন্ত মনে নেই, নারীরই হস্তধৃত প্রদীপের আলোয় অবগুণ্ঠনের তলায় তার যে মুখচ্ছবিখানে দেখেছিল চন্দ্রা, আজও যেন তার স্মৃতিপটে অক্ষয় হয়ে আছে। ঠিক ওই মুখখানি যেন ইতিপূর্বে আরো কতবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে, আধো আলো আধো ছায়ার মতো, যার কিছুটা স্পষ্ট কিছুটা অস্পষ্ট। হয়তো ঘুমের মধ্যে তেমন স্বপ্নই ও দেখেছে। এই ভেবে চোখের পাতা বুঝিয়ে নিয়েছিল। এরা যখন ভাবছে আবার চোখ খুলবে কি খুলবে না, এমন সময় হঠাৎ পদশব্দে চোখ খুলে তাকিয়ে দেখে সর্বাগ্রে সেই নারী, পশ্চাতে ধাইমা পদ্মা ও তার পশ্চাতে সূর্যকান্ত ঘর থেকে বের হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চন্দ্রা শয্যার উপরে যেমন উঠে বসেছে, তার শয়নঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। রাত্রে তার শয়নঘরের দরজা বাইরে থেকে অমনি বন্ধই থাকত। ঘর অন্ধকার হয়ে গেল। তাড়াতাড়ি চন্দ্রা ছুটে গিয়েছিল তার নিজের ঘর ও পাশের ঘরের মধ্যবর্তী জানালাটার সামনে। জানালার কপাট দুটো ওপাশ থেকে বন্ধ। পাশের ঘরে কারা ফিস ফাস করে চাপা কণ্ঠে কথাবার্তা বলছে। কান পেতে দাঁড়ালো চন্দ্রা জানালার বন্ধ কপাটের কাছে। দাইমার কণ্ঠস্বর ওর কানে এলো, দেখা তো হলো, এবারে চলে যাও। আজকালের মধ্যেই রাজাবাবুর আসবার কথা আছে। কখন এসে পড়বেন কেউ জানে না। হঠাৎ যদি এসে পড়েন তো সর্বনাশ হবে। না, আমি ওকে না নিয়ে যাব না পদ্মা। অপরিচিত অন্য এক নারীর কণ্ঠস্বর। খেয়ে পেয়েছ তুমি? তাহলে রাজশেখর রায়কে তুমি চেনো না। প্রত্যুত্তরে শোনা গেল, চিনি না আমি, আমার জীবনে শুনি।
আর রাজশেখর রায়কে আমি চিনি না। এমন সময় কে যেন দ্রুত পদে ঘরে এসে প্রবেশ করে বললে, সর্বনাশ, রাজশেখর রায়। দাইমা পদ্মার কণ্ঠস্বর আবার শোনা গেল, পালাও পালাও। তারপর শোনা গেল কতকগুলো দ্রুত পদশব্দ। হঠাৎ যেন বাড়িটা একেবারে স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। তারপর কোথা থেকে কি যে হলো, অন্ধকারে তার ঘরের মধ্যে কে যেন এসে প্রবেশ করলো। তাকে সোজা একেবারে কাঁধে তুলে নিয়ে নিচে চলে এসে অশ্বপৃষ্ঠে তাকে তুলে নিজেও উঠে পড়ল। তারপর ছুটল সেই অশ্ব ঝড়ের গতিকে। ঝড়ের মতো ঘরটা চারে ঘোড়া ছুটিয়ে লোকটা তাকে এই বাড়িতে এনে সরজুর হাতে তুলে দিল। সেই থেকেই সে এখানে। আর আজও সে ভেবে পায়নি কে সেই রাত্রে সেই নারী, কে তাকে এখানে নিয়ে এসেছে, কেনই বা নিয়ে এসেছে, কেনই বা এমনি করে এই দীর্ঘ কয় বৎসর ধরে নজরবন্দি করে রেখেছে। তবে কি সে ওই রাজশেখর রায় তাকে এমনি করে বন্দিনী করে রেখেছে? কিন্তু কেন কেন? আর আর সেই রাজশেখরেরই ছেলে শশাঙ্ক শেখর, আর সেই শেখরকেই দিয়েছে সে মন প্রাণ সব নিঃশেষে। সরজু তাকে কি শোনালো? সানাই বাজছে। নিশ্চিন্দপুরের চৌধুরী বাড়ি আজ যেন আলোয় আলোয় ঝলমল করছে। রক্তরাঙা বেনারসি শাড়ি পরিধানে, তাতে সোনার জরির ফুল, কপালে চন্দন তিলক, সর্বাঙ্গে জড়োয়ার রত্ন আভরণ। ঘরের উজ্জ্বল আলোয় বিবাহ সজ্জায় স্বর্ণময়ীকে যেন ইন্দ্রাণীর মতোই দেখাচ্ছে। সই শ্রীমতী স্বর্ণময়ী চিবুকটি ধরে একটু নাড়া দিয়ে বললে, সত্যি সই, তোর রূপে মেয়ে মানুষ আমি, আমারই যে মাথা ঘুরে যাচ্ছে। তাই ভাবছি সে বেচারাটির না জানি তার কি দশাই হবে। সখীর হাতটা সরিয়ে দিয়ে স্বর্ণময়ী বলে, কি হচ্ছে? শ্রীমতী গুনগুন করে গেয়ে ওঠে। এমন সময় বাইরে একটা অস্পষ্ট রব উঠল, বর এসেছে, বর এসেছে। সঙ্গে সঙ্গে বহু নারী কণ্ঠে ওঠে মিলিত উলুধ্বনি, আর তারই সঙ্গে যোগ দেয় বহু শঙ্খধ্বনি। বর এসেছে, বর এসেছে। ঘরের মধ্যে স্বর্ণময়ীকে ঘিরে এতক্ষণে যেসব কিশোরী যুবতীর দল ছিল, তারা কলরব করে ছুটে যায় অলিন্দের দিকে, বোধহয় বর দেখতে। কি সই, যাবি না? চল একবার লুকিয়ে দেখবি। শ্রীমতী স্বর্ণময়ীর হাত ধরে আকর্ষণ করে, কিন্তু স্বর্ণ সইয়ের হাতটা সরিয়ে দিয়ে বলে, ওরে তুই যা। হলো, আমি তো যাবই, তুইও আয়। না, তোর দেখবার ইচ্ছা হয়ে থাকে তুই দেখি যা। হ্যাঁ লো হ্যাঁ, পেটে খিদে মুখে লাজ। চল চল, ভিড়ের মধ্যে কেউ টের পাবে না, না হয় আমি আড়াল করেই রাখবো তোকে। না। কেন না? ফের না, চল বলছি। হাত ধরে তোলে শ্রীমতী স্বর্ণময়ীকে। কি হচ্ছে? ছাড় ছাড় বলছি। না, তোকে যেতেই হবে, চল চল। এক প্রকার জোর করেই হাত ধরে টানতে টানতে শ্রীমতী অলিন্দের দিকে নিয়ে চলে স্বর্ণময়ীকে। হঠাৎ পরনের শাড়িতে পা বেঁধে গিয়ে হোঁচট খায় স্বর্ণ এবং উফ করে বসে পড়ে। খোঁপা থেকে সোনার কাজললতাটা এক পাশে গিয়ে ছিটকে পড়ে। কি হলো কি হলো সই? চোট খেয়ে বাঁ পায়ের আঙুলের একটা নখ উঠে গিয়েছে। আলতা রাঙানো পায়ে রক্তের ধারা মিশে যায়। সর্বনাশ, এই যে রক্ত! শিউরে ওঠে শ্রীমতী। অমন করছিস কেন? একটু না হয় কেটে গিয়েছে, রক্তই পড়েছে, কি হয়েছে তাতে? অলিন্দে বর দেখতে আর যাওয়া হলো না। ফিরে আসে দুজনেই আবার ঘরে। ভিজে ন্যাকড়া দিয়ে ক্ষতস্থানটা বেঁধে দেয় সযত্নে শ্রীমতী, কিন্তু চোখে জল ভরে আসে শ্রীমতীর। এ কি হলো? আজকের দিনে এ কি অমঙ্গল! সখীর ছলো ছলো চোখের দিকে নজর পড়তেই স্বর্ণময়ী বলে ওঠে, ও কি সই, কাঁদছিস কেন? আমাকে ক্ষমা কর সই, মুখ পুড়ি আমি, কি করতে কি করে ফেললাম। কি হয়েছে তাতে? না হয় একটু আঙুলটা কেটে গিয়েছে। মুখে শ্রীমতীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও নিজের মনের মধ্যে কিন্তু স্বর্ণর অদৃশ্য একটা কাঁটা খচখচ করতে থাকে। তাই তো, এ কি হলো? অনাঘ্রাত অক্ষত নিজেকে সে একজনের চরণে নিবেদন করবে বলেই না মনে মনে সেই শুভ লগ্নটির প্রতীক্ষায় ছিল। এই কোথা থেকে কি হলো? এমন সময় বাইরে পিতামহী বসুধারার কণ্ঠস্বর শোনা গেল। একই কাজললতাটা এখানে পড়ে কেন? চমকে ওঠে স্বর্ণময়ী। তাই তো, হোঁচট খেয়ে পড়বার সময় খোপা থেকে কাজললতাটা যে ছিটকে পড়ে গিয়েছিল, খেয়াল তো ছিল না তার। স্বর্ণময়ী ও শ্রীমতী পরস্পর পরস্পরের মুখের দিকে তাকায়, আর ঠিক সেই সময় ঘরে এসে প্রবেশ করলেন পিতামহী বসুধারা।
হাতে তার সোনার কাজললতাটা। তিনি ডাকলেন, স্বর্ণ। ঘরের মধ্যে প্রবেশ করে সোনার কাজললতাটা পৌত্রী স্বর্ণময়ীর হাতে ফিরিয়ে দিতে দিতে বসুধারা বললেন, খোঁপা থেকে কাজললতাটা যে পড়ে গিয়েছে, টের পাসনি বুঝি স্বর্ণ? এই নে। বিয়ের রাত্রে বিবাহের শুভ চিহ্ন কাজললতা ওইভাবে পড়ে যাওয়া যে অমঙ্গলের পূর্বাভাস, এবং বসুধারার মনটা যে বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল ওই ব্যাপারে কেন জানি কাজললতাটা পৌত্রীর হাতে ফেরত দিতে গিয়ে কথাটা উচ্চারণ করতে পারলেন না। কেবল স্বর্ণময়ী পিতামহীর হাত থেকে কাজললতাটা নেবার জন্য নিঃশব্দে কম্পিত ডান হাতটি বাড়িয়ে দিল। দাও, দেখিস ভালো করে গুঁজে রাখ, যেন আবার পড়ে না যায়, মৃদু কণ্ঠে বললেন শুধু। বাইরে এমন সময় পুত্র নিশানাতের গলা শোনা গেল। মা। কেন নিশা? আসছি বাবা। বরের জোর, অঙ্গুরি, কণ্ঠহার সব দেবে, এসো মা। বসুধারা ঘরের বাইরে বের হয়ে এলেন। বললেন, এখন কি হবে নিশা? সে তো সম্প্রদানের সময় প্রয়োজন। আমিও তাই বলছিলাম মা, কিন্তু রায় বললেন সম্প্রদানের পূর্বেই নাকি ওসব বরকে পরিধান করতে হয়, রায়বাড়ির কুলপ্রথা। এ আবার কিরকম প্রথা? তা তো জানি না মা, রায় বলছেন। বেশ, চল দিচ্ছি। মাতা পুত্র অলিন্দ পথে বসুধারার কক্ষের দিকে অদৃশ্য হয়ে গেলেন। কাজললতাটা মাথায় গুঁজতে গুঁজতে স্বর্ণ ও সখীকে বললে, তুই বস শ্রীমতী, আমি আসছি। স্বর্ণময়ী কক্ষ থেকে বের হয়ে তার পিতার শয়নকক্ষের দিকে চলে গেল। সানাই বাজছে মধু মিলনের রাগিনী। চারিদিকে আলো আর ফুলের ছড়াছড়ি। সমস্ত জমিদার ভবন উৎসবের আনন্দে যেন মত্ত হয়ে উঠেছে। পায়ে পায়ে স্বর্ণময়ী মায়ের এনলার্জড ছবিটার সামনে এসে দাঁড়ালো। মা, মা গো, আশীর্বাদ করো মা, যেন কোনো অমঙ্গল না স্পর্শ করে আমাকে। সন্ধ্যা লগ্নেই বিবাহ। বিবাহ মণ্ডপে সব প্রস্তুত। পাত্র ও কন্যাপক্ষের মাতব্বরেরা মণ্ডপের চারিপাশে বসে রয়েছেন। তাদেরই একপাশে পৃথক একটি বিশেষ আসনে উপবিষ্ট রাজশেখর রায়। কি জানি কেন বারবারই আজ তার দৈবাচার্যের সতর্কবাণী মনে পড়ছিল। তিনি শশাঙ্কের কোষ্ঠী বিচার করে বলেছিলেন যে 25 বৎসর বয়সের সময় নাকি তার কোষ্ঠীতে সংসার ত্যাগের যোগ রয়েছে। শশাঙ্কের এখন ঠিক 25 বৎসর বয়সই চলছে। 25 বৎসর 3 মাস। স্ত্রী সুরেশ্বরীর কথায় বিবাহে রাজি হলেন তিনি। কি জানি ভালো হলো না মন্দ হলো, সুরেশ্বরীর কোষ্ঠী ইত্যাদি গণনায় বিশেষ তেমন আস্থা নেই। কিন্তু তিনি নিজে তো জানেন দৈবাচার্যের গণনা কত নির্ভুল। শুধু তার মায়ের মৃত্যুর কথাই নয়, তারও কোষ্ঠী বিচার করে দৈবাচার্য যা বলেছিলেন অক্ষরে অক্ষরে তা মিলে গিয়েছে। আজও সে দুঃস্বপ্ন তিনি ভুলতে পারেননি। অপর্ণার কথা যখনই তিনি ভাবেন, বুকের ভিতরটা তার কি এক আশঙ্কায় যেন দুরু দুরু করে ওঠে। চিন্তা জল ছিন্ন হয়ে গেল রাজশেখরের নিশানাতের কণ্ঠস্বরে। রায়মশাই, তাহলে অনুমতি দিন পাত্রকে সভায় নিয়ে যাই। ও হ্যাঁ, নিয়ে যান। বরসজ্জায় কন্দর্পের মতো কান্তিমান শশাঙ্ক শেখরের দিকে তাকালে যেন আর চোখ ফেরানো যায় না। কপালে শ্বেত চন্দন তিলক, গলায় গজমতির হার, পরিধানে পট্টবস্ত্র, গলায় রেশমি চাদর। পাত্রকে তুলে এনে বিবাহ মণ্ডপে পিঁড়ির উপরে দাঁড় করানো হলো। অন্দরের দিক থেকে তখন ঘন ঘন বহু কণ্ঠে উলুধ্বনি ও শঙ্খধ্বনি ভেসে আসছে। বিবাহ মাঙ্গলিক। তারপরই দেখা গেল সূক্ষ্ম রেশমি ভেলভেটের অবগুণ্ঠনে ঢেকে সিঁড়ির উপরে বসিয়ে 4 জন যুবক স্বর্ণময়ীকে বিবাহ মণ্ডপে নিয়ে আসছে। কিন্তু কোনো কৌতূহলই যেন নেই শশাঙ্ক শেখরের, কোনো আশা বা আকাঙ্ক্ষাই নেই। নির্বাক নিশ্চল কাঠপুত্তলিকার মতো শুধু দাঁড়িয়ে থাকে শশাঙ্ক শেখর। পাত্র ও পাত্রীকে পাশাপাশি বসিয়ে পুরোহিত শুরু করলেন অনুষ্ঠান। চন্দন পুষ্প ধূপের সুরভি, পবিত্র বেদ মন্ত্র উচ্চারণ। বিদ্যুৎ স্পৃষ্টের মতোই যেন মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে চমকে ওঠে শশাঙ্ক শেখর। এ কি মন্ত্র সে উচ্চারণ করছে? মন্ত্র নয়, এ যে নাগপাশ। কিন্তু আনুষ্ঠানিকভাবে এই মন্ত্র উচ্চারণ না করলেও কি সে মনে মনে প্রেমের দেবতাকে সাক্ষী রেখে এই মন্ত্রই উচ্চারণ করেনি চন্দ্রার বেলায়? ধর্মমতে চন্দ্রা তো তার স্ত্রী। এক স্ত্রী বর্তমানে আবার সে কোন মহাপাপে নিজেকে লিপ্ত করছে? চন্দ্রা, চন্দ্রা। না না, এসে পারবে না।
কিন্তু হঠাৎ চোখ খুলতেই সামনে দেখল উপবিষ্ট পিতা রাজশেখর রায়। দুই চক্ষুর ব্যাকুল দৃষ্টি নিয়ে তিনি তার দিকেই তাকিয়ে আছেন নির্নিমেষে। দেখতে দেখতে একসময় বিবাহ অনুষ্ঠান শেষ হলো। বর ও বধূকে বাসর ঘরে এনে তোলা হলো। বাসর ঘর। শরীর অত্যন্ত অসুস্থ ও মাথা ধরার আছিলায় বাসর ঘরে প্রবেশ করেই শশাঙ্ক শেখর শয্যায় শুয়ে পড়েছিল এবং বরের শরীর অসুস্থ বলে বসুধারা বাসর জাগানিদের তাড়াতাড়ি বাসর ঘর থেকে নিজে বের করে দিয়ে ঘরের দরজায় শিকল তুলে দিয়েছিলেন। প্রায় ঘন্টা দুই চোখ বুজে নিঃশব্দে শয্যার উপর পড়ে থেকে একসময় শশাঙ্ক শেখর গায়ের চাদরটা পা থেকে সরিয়ে উঠে বসল এবং উঠে বসতেই নজরে পড়ল পাশে বসে পালঙ্কের উপরে অবগুণ্ঠনপতি স্বর্ণময়ী। স্বর্ণময়ী চন্দ্রারই সমবয়সী হবে। পলকের জন্য তার দিকে একবার তাকিয়েই শশাঙ্ক শেখর শয্যা থেকে নেমে খোলা জানালাটার সামনে গিয়ে দাঁড়ালো। সত্যিই মাথাটা ধরেছে শশাঙ্কর। খোলা জানালা পথে মধ্যরাত্রির হাওয়া আসছে মন্থর শীতল, হেমন্তের ঝরা শিশিরের আর্দ্রতা মাখানো। এখনো বাতাসে ভেসে আসছে সানাই। কিশোর বাজছে সানাই, সোহিনী। চেনা সুরটি শেখরের, ওস্তাদজির কণ্ঠে বহুবার শুনেছে। আসবার আগে ওস্তাদজির ঘরে গিয়েছিল শশাঙ্ক তার সঙ্গে দেখা করবার জন্য। তানপুরাটি বুকের কাছে ধরে গুনগুন করে সুর ভাঁজছিলেন প্রৌঢ় দবির খাঁ। পদশব্দেও তার খেয়াল হয়নি। ওস্তাদজি? শশাঙ্কর কণ্ঠস্বরে এবার মুখ তুলে তাকালেন। কে শশাঙ্ক? এসো বেটা, শাদি করতে চলেছ? আল্লাহ তোমাদের সুখী করুন। হঠাৎ শশাঙ্কের চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল নূপুর ও অলঙ্কারের ঝুনু ঝুনু শব্দে। ফিরে তাকালো শশাঙ্ক। ইতিমধ্যে স্বর্ণময়ী কখন যে একেবারে তার পাশটিতে এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি। শিথিল অবগুণ্ঠন স্খলিত হয়ে পড়েছে, কপালে চন্দন তিলক, ভ্রমর কৃষ্ণ আখির কোলে সূক্ষ্ম কাজলের টানটি মোদির বিহবল। আপনি শোবেন না? মৃদু কণ্ঠে প্রশ্ন করে স্বর্ণময়ী। না, তুমি শোকে যাও। তবু নড়ে না স্বর্ণময়ী, ইতস্তত করে। মাথার যন্ত্রণা কি এখনো কমেনি? না। মাথা টিপে দেব? না। কেন বিরক্ত করছো? তুমি শুয়ে থাকো গে, যাও। বিরক্ত? তার কথায় বিরক্ত বোধ করছেন উনি? ছি ছি, কি লজ্জা। মাথা নিচু করে ফিরে এলো স্বর্ণময়ী। শয্যায় শুয়ে চোখ বুঝল। এই এত আকাঙ্ক্ষিত তার প্রথম স্বামী সম্ভাষণ। স্বামী তার কথায় বিরক্তি বোধ করলেন। তবে কি স্বামীর তাকে পছন্দ হয়নি? স্বামী তাকে গ্রহণ করেননি? ফোটায় ফোটায় নিমিলিত দুই আখির কোল বেয়ে নেমে এলো অশ্রুর ধারা। স্বর্ণময়ী উপাদানে মুখ গুঁজল। মধ্যরাত্রি। চন্দ্রার চোখেও ঘুম ছিল না। সেই যে 3 দিন আগে রাত্রি শেষে শশাঙ্ক শেখর চলে গেল, আজ তৃতীয় রাত্রি। আজও সে এলো না। রজনীর সমাপ্ত প্রায়। আকাশে লেগেছে ভোরের রং। কই, কেউ তো এসে ডাকলো না সেই প্রিয় নামটি ধরে। চন্দ্রা, চন্দ্রা, আমি আসছি। তবে কি সেদিনকার অস্ত্রাঘাতে সে অসুস্থ হয়ে পড়ল? না, চন্দ্রাকে সে ভুলে গেল? ভুলে যাবে শেখর? তার শেখর চন্দ্রাকে ভুলে যাবে? না না, এসে কি ভাবছে? হোক হোক, সে রাজশেখরের পুত্র, তবু তাকে সে ভুলতে পারবে না। যদি কোনো অমঙ্গল আসেই তো সে তার শেখরের জন্য বুক পেতে নেবে। যদি মৃত্যু আসে তবু সে ভয় পাবে না। তার শেখরের জন্য সে মৃত্যুকে বরণ করে নেবে হাসি মুখে। তবু পারবে না সে তার শেখরকে ভুলতে। কিন্তু সূর্যকান্ত? হঠাৎ সূর্যকান্তর কথাই বা সেদিন শেখর তাকে বলল কেন? কি করে পরিচয় হলো শেখরের সূর্যকান্তর সঙ্গে? তবে কি সূর্যকান্ত এত দূরে তার সন্ধানে এসেছে? কিন্তু তার সংবাদ সূর্যকান্তই বা পেল কি করে? সূর্যকান্তকে চন্দ্রা ভোলেনি। সেই সাপের মতো চোখের দৃষ্টি সূর্যকান্তের। মনে পড়ে একদিন ঘরে কেউ ছিল না। বালিকা চন্দ্রা একাকী জানলার ধারে বসেছিল। সন্ধ্যা ঘনিয়ে আসছে। হঠাৎ পায়ের শব্দে ফিরে তাকিয়ে দেখে পিছনে দাঁড়িয়ে সূর্যকান্ত। অমনি করে চুপটি করে জানালার ধারে বসেছিলে কেন চন্দ্রা? সূর্যকান্ত প্রশ্ন করে এগিয়ে আসে। এমনি। আচ্ছা চন্দ্রা, আমাকে তুমি ভয় করো কেন বলতে পারো? আমি বাঘ না ভালুক? তোমাকে কি গিলবো? চন্দ্রা চুপটি করে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতরটা তখন তার দুরু দুরু করে কাঁপছে। বলুন। এগিয়ে এসে আচমকা চন্দ্রার একখানা হাত চেপে ধরে বলে সূর্যকান্ত, আমাকে তুমি বিয়ে করবে চন্দ্রা? আপনি যান। না, আমি যাব না। আগে বলো, তুমি আমাকে বিয়ে করবে?
আপনি যান, নইলে এক্ষুনি আমি চেঁচিয়ে পদ্মাকে ডাকবো। হা হা করে হেসে উঠেছিল সূর্যকান্ত। পদ্মাকে ডাকবে? ডাকো। শোনো চন্দ্রা, আজ আমি যাচ্ছি, কিন্তু আবার আমি আসবো। তোমাকে আমি বিয়ে করবই। তুমি জানো না চন্দ্রা, তোমার জীবন কতখানি বিপন্ন। কিন্তু যদি আমাকে বিয়ে করো তো তোমার সমস্ত অমঙ্গল মুছে দেব। এই জগতে কারো সাধ্য নেই যে সূর্যকান্তের সবল বাহুর বন্ধন থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে পীড়ন করে। আপনি যান, যান বলছি। সূর্যকান্ত অবশ্য তারপর চলে গিয়েছিল, কিন্তু তারপরও 5-7 দিন চন্দ্রার ভয়ে ভয়ে কেটেছে। কখন আবার না জানি সূর্যকান্ত তার সামনে এসে হাজির হয়। ওই ঘটনার পর আর মাসখানেক সূর্যকান্ত তার সামনে আসেনি, কিন্তু তবু সূর্যকান্ত সম্পর্কে আতঙ্ক তার যায়নি। এবং তারই কিছুদিন পরেই হঠাৎ এক রাত্রে নাটকীয় সেই ঘটনার পরই রাজশেখর তাকে এখানে নিয়ে এসে বন্দি করে রাখল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।